বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আমি যাবো ওনার বাচ্চাটার, আমি যেখানে মাটি দিয়েছেন আমি দুটো গাছ। এইখানে আপনি কোথা থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। কালীগঞ্জে মৃত নাবালিকা তামান্নার পরিবারকে টাকা দিতে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির 2021 সালে নির্বাচনে তিনি তার চাকরিতে অবসর নিয়ে তিনি রাজনীতিতে আসেন এবং ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি জয়ী হন এবং বিধায়ক হন। তারপর তাকে মন্ত্রীও করা হয়, কারিগরি উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয় তাকে। বছরটি বাদেই তাকে কিন্তু সে মন্ত্রিত্ব পদ থেকে সরে যেতে হয়। নানা বিষয়ে, নানা বিতর্কিত বিষয়ে তিনি মন্তব্য করেছেন, আরজিকর কাণ্ড থেকে শুরু করে পরপর। আর এইবারে কালীগঞ্জে যে ঘটনা গত 23 তারিখে ঘটলো, অর্থাৎ উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিনে যে বোমাবাজিতে নিহত, বোমার আঘাতে নিহত তামান্না নাবালিকা, এবং তার বাড়িতে তিনি গত যে বুধবার দিন অর্থাৎ 25 জুন তিনি যান এবং সেখানে গিয়ে তার পরিবারকে তিনি টাকা একটা দেওয়ার চেষ্টা করেন। টাকা বলতে তিনি একটা চেক সাহায্য করবেন বলে তিনি খামে করে নিয়ে গিয়েছিলেন। এবং তারপরে এরপরেই সংবাদ মাধ্যমে সেই খবর, এবং তারপরেই যা হয় যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাই তাকে তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিধায়ককে শোকজ করেছেন। হুমায়ুনকে শোকজের চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মুর্মু। এর আগেও তো নানা ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নানা ঘটনার ক্ষেত্রে টাকা দিয়েছেন বা টাকা দেন, একটা সাহায্য করেন। যে কোনো দুর্ঘটনা ঘটলেই প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। তা সেই অর্থ দিতেই পারেন কেউ, সরকারও দেয় সেরকম, নিশ্চয়ই অর্থের একটা প্রয়োজন, এবং সেটা কেউ নেবেন কি নেবেন না সেটা তো পরের বিষয়। যদি আমরা দেখি যে আরজিকর কাণ্ড, এর আগেও নানা রকম কাণ্ড, সেই বিস্পদে মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানেও টাকা দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হয়েছে, নিয়েছে মানুষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেয়নি। আমরা যেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখেছিলাম, যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল, বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই পরিবারকেও টাকা দিতে চাওয়া হয়েছিল, তারা নেয়নি। আরজিকরের যে মৃত তাকেও কিন্তু তরুণী ডক্টর চিকিৎসক, তার পরিবারকেও টাকা দিতে যাওয়ার অভিযোগ উঠেছিল, নেননি, তাই নিয়েও নানা বিতর্ক হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক, ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির, তিনি নিজের উদ্যোগে টাকাটা দিতে চেয়েছেন বলে তিনি জানিয়েছেন। আর এই শোকজের নোটিশ যাওয়ার পরপরই তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম এবং তিনি বলেছেন, এখন পর্যন্ত আমি সংবাদ মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম
দেখাচ্ছে যে আমাকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে বা শোকজ করা হয়েছে, কিন্তু শোকজের কোনো চিঠি এখনো পর্যন্ত আমি পাইনি। চিঠি পেলে নিশ্চয়ই আমি তার জবাব দেব। আহ এখন প্রশ্ন হলো যে কেন তাকে শোকজ করা হলো? এর আগে তো দলের তরফে মুখ্যমন্ত্রী বা অন্যান্য প্রশাসনের তরফে টাকা দেওয়া হয়, দল না দিলেও প্রশাসন তো টাকা দেওয়া হয়। তা সেখানে আহ কেন দেবরায় বিধায়ক টাকা দিতে গেলেন বলে দল বিড়ম্বনায় পড়লো বা দলের ভাবমূর্তি নষ্ট হলো, এমন কেন ভাববেন? আসলে যদি দেখা যায় 2021 সালে নির্বাচনের পর থেকে এই দেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির আইপিএস, তিনি শুধু একজন প্রশাসনিক কর্তা নয়, তিনি কিন্তু একজন সাহিত্যিকও বটে। তার বিভিন্ন গল্প কবিতা নিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন, সেগুলো আমরা অনেকেই জানি বা পড়েছি। এবং সত্যি সত্যি তিনি সাহিত্যটা খুব ভালো লেখেন, বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে তাকে দেখা যায়। অর্থাৎ তিনি শুধু যে প্রশাসনিক স্তরে ছিলেন তা নয়, তিনি কিন্তু সেই সঙ্গে তার বাংলার শিল্প সংস্কৃতির সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিজেও সে কথা জানিয়েছেন। তিনি যখন মুর্শিদাবাদের একটা সময় এসপি ছিলেন, তিনি সেখানে তার একটা এনজিও রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা, সেই স্বেচ্ছাসেবী সংস্থার কিন্তু মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন কাজ করতেন। এটা কিন্তু ঘটনা। এবং তিনি যেটা বলছেন, আমরা যেটা জেনেছি যে তিনি ওঙ্কার বাংলার যে সাংবাদিক, তাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমি ব্যক্তিগত উদ্যোগে গিয়েছিলাম, সাহায্য করতে গিয়েছিলাম, আমি তো বলিনি যে দল আমাকে পাঠিয়েছে, আমি ব্যক্তিগত উদ্যোগে গেছি। কি বলেছেন সেটা আমরা পরে শুনবো, আমি আজকে দেখাবো। কিন্তু তার আগে যে কেন হুমায়ুন কবিরকে হঠাৎ তড়িঘড়ি শোকজ করতে হলো, শুধু কি হুমায়ুন কবিরের জন্য কি ভাবমূর্তি নষ্ট হলো? এর আগে ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুন কবির, তিনিও তো অনেক বলেছেন, যদিও তাকেও অনেকবার সতর্ক করা হয়েছে দলের তরফ থেকে। কিন্তু এইবারে একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তিনি কিন্তু ভোটে জয়ী হওয়ার পর তাকে কিন্তু কারিগরি দপ্তরের মন্ত্রীও করা হয়েছিল, প্রতিমন্ত্রী করা হয়েছিল। কিন্তু 1-2 বছর যাওয়ার পরেই তিনি কিন্তু সেই মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তো এখন প্রশ্ন হলো যে তিনি কিন্তু দেবরার বিধায়ক একদম যে স্পষ্ট কথা বলেন। তিনি হয়তো রাজনীতিতে এসছেন, জানি না তিনি তার প্রশাসনিক পদ ছেড়ে রাজনীতিতে এসছেন, এখন তিনি ঠিক কি বুঝছেন যে তার কাছে প্রশাসনে কাজ করাটাই ভালো ছিল, নাকি তিনি রাজনীতিতে এসে আহ বড় ভুল করে ফেলেছেন, সেটা আমরা হয়তো ভবিষ্যতে তার থেকে জানতে পারবো। কিন্তু যেটা ঘটনা, তৃণমূল কংগ্রেসের আহ বিভিন্ন বিষয় বা সরকারের বিভিন্ন বিষয় কিন্তু তিনি, যেটা সত্যি বা সমালোচনা, তিনি সঠিক সমালোচনা করেন এবং তার জন্য কিন্তু কিন্তু তিনি নেক নজরে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। তার জন্য অনেকেই বলে থাকি, অভিযোগ, যে এই জন্যই তাকে হয়তো মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, নানা বিষয় নিয়ে তিনি এর আগেও কথা বলেছেন। আমরা যদি আহ কিছুদিন আগে ববি হাকিম একটি মন্তব্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের যে যে তাদের যে সমস্ত ছেলে মেয়ে, অর্থাৎ সংখ্যার বিচারে, সেখানে কিন্তু তখন বলেছিলেন যে 4-5টি ছেলে মেয়ে নয়, 1টি বা 2টি ছেলে মেয়ে জন্ম দেবো, তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, ভালোভাবে হোক, সবজি বিক্রেতা রিক্সাওয়ালা তা নয়। হ্যাঁ, অর্থাৎ তিনি কিন্তু খুব স্পষ্ট বক্তা এবং তিনি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসেন। এবং তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকবার আলোচনা বা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছে বা ফোনেও কথা হয়েছে। তিনি কিন্তু একদম স্পষ্ট বক্তা। তিনি কোন রকম ঢাক বুড়বুড় রাগ বুড়বুড় এসব করেন না। তিনি কিন্তু সোজাসুজি ভাষায় যেটা সত্যকে সত্য বলেন, মিথ্যেকে মিথ্যে বলেন, ভুলকে ভুল বলেন, অন্যায়কে অন্যায় বলেন। এরকম মানুষই তো বাংলা চায়। তাই এরকম একজন মানুষ, তিনি কিন্তু আহ সে আরজিকর কাণ্ড হোক বা যাই হোক, তিনি কিন্তু সব বিষয়ে স্পষ্ট বক্তা এবং সেই জন্য হয়তো তিনি দলের নেক নজরে পড়েছেন। আর এবারেও তৃণমূল কংগ্রেসকে কিন্তু সত্যি সত্যি আহ এই ঘটনা পড়ে, বিশেষ করে প্রথম ভাবমূর্তি নষ্ট হয়েছে যে আহ যে বোমাবাজির ঘটনাটা ঘটেছে, কি প্রয়োজন ছিল? এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেক মানে কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সকলের কিন্তু একটা প্রশ্ন, কোনো প্রয়োজন ছিল না। এখন যা যা বেরিয়ে আসছে যে তারা সিপিএম সমর্থক, তাদেরকে নাকি টার্গেট করা হয়েছে, সেগুলো জানি না, সংবাদ মাধ্যমে দেখছি আমরা। কিন্তু যে গল্প বা যে তথ্য সামনে আসছে, এটার কি কোনো প্রয়োজন ছিল? হয়তো সেই জন্য হুমায়ুন কবির পাশে দাঁড়াতে গেছেন। তার বক্তব্য যে
আমি তো দলের তরফে যাইনি, আমি গেছিলাম আমার ব্যক্তিগত উদ্যোগে। একটা খারাপ ঘটনা ঘটেছে এবং সত্যি সত্যি এটা নিন্দনীয় ঘটনা, এবং তার সঙ্গে আহ আমার একটা এনজিও, আমি দীর্ঘদিন এই জেলায় কাজ করেছি, অর্থাৎ নদিয়াতে কাজ করেছি। আমি এর আগে মুর্শিদাবাদ বলেছিলাম, ভুল বলেছি। এবং আহ, আহ, এই জেলাতে আমি অনেক কাজ করেছি। তো সেইখানে আহ, এই যে এনজিও অর্থাৎ স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, আমরা আমরা বিভিন্ন মানুষকে সাহায্য করি বিভিন্ন বিষয় নিয়ে। তো সেটাই আমি গেছিলাম, আমি ক্যাশ টাকা দিইনি, আমি তো একটা চেক নিয়ে গেছিলাম। জাস্ট 30 সেকেন্ডও বোধহয় কথা হয়নি, না বলে না এই মুহূর্তে প্রয়োজন নেই। তো কি বলেছেন হুমায়ুন কবির আমরা শুনে নেব। এবং হুমায়ুন কবিরের সাথে আমাদের টেলিফোনে যা কথা হয়েছে, আমাদের যা বলেছেন, মানে অর্থাৎ এই যে ইন্টারভিউতে যা বলেছেন, ওঙ্কার বাংলার ইন্টারভিউতে তিনি যা বলেছেন, সেটা পুরোপুরি আমি তার একটা অংশ আপনাদের দেখাচ্ছি। হয়তো, যদিও তিনি চিঠির জবাব দেবে বলেছেন, হয়তো চিঠির জবাব কিন্তু সেটাই। এখন আমরা শুনে নেব হুমায়ুন কবির ঠিক কি বলেছেন। কিছু লোক আমার চেনা আছে ওখানে, এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যার জন্য আমার একটা এনজিও আছে প্রেরণা বলে। আমার দুটো আইডেন্টি আছে, একটা পলিটিক্যাল, একটা নন পলিটিক্যাল। পলিটিক্যাল আইডেন্টি আমি কোথাও ইউজ করিনি ওখানে। নন পলিটিক্যাল আইডেন্টি, এটা প্রেরণার সভাপতি হিসাবে আমি ওখানে গিয়েছি, মায়ের সঙ্গে কথাবার্তা বলেছি, জাস্ট টু বি উইথ হার অ্যালং, জাস্ট টু স্ট্যান্ড উইথ হার মাদার না প্যারেন্টস আর কি, বাবাও ছিল, কথা বলেছি। তারপরে আমরা অনেক জায়গাতে এটা করেছি যে অ্যাকচুয়ালি খুব গরিব মানুষ, সেটা দেখে, বাড়ি দেখে এবং এ দেখে বোঝা যাচ্ছিলো। তো আমরা অনেক জায়গাতে টাকা দিয়েছি, অনেক জায়গাতে নিয়েছে, অনেকে আবার নেয় না। তো আধ ঘন্টা কথা বলেছি, তার মধ্যে হয়তো 30 সেকেন্ডও যেটা করেছে, রিভিউ করেছে যে না আমি টাকা নেবো না, বা একটু জোরে বলেছে বা কিছু। এটা ট্রমাটাইজড আছে, মহিলাকে দেখলাম মানে এতটাই শোকাগ্রস্ত যে খুব স্বাভাবিক কারণটা, কারণ ওনার বিয়ের 12 বছর পরেই বাচ্চাটা হয়েছিল, এবং বাচ্চা হওয়ার পর বলেছিল যে এরপরে আর বাচ্চা হবে না, দ্য অনলি চাইল্ড। দ্যাটস ওয়াই একদম খেপে গেছিল, মানে পুরো নিতে পারছিল না নাকি, সে আমরা বুঝতে পারছিলাম। আমাকে ইভেন ওর যে ভাইটাই আছে, কাজিন ব্রাদার বা এরা, আমাকে চা খেতেও বললো, খুব ভালো ব্যবহার করলো। আমি বললো যে টাকা নেবো না, সে ফাইন। তো আবার এটাও বললো যদি কোনোদিন নিই অন্য কারো কাছ থেকে, কারো কাছ থেকেই টাকা নিচ্ছি না, যদি কারো কাছ থেকে নিই তখন আপনাকে ফোন করে, আমার ফোন নাম্বার দিয়ে এসেছি জানো, মানে আমি চেক দিতে চেয়েছিলাম। তো তারপরে আমি ওর কবরস্থানে গেলাম, কবর যেখানে আছে ওখানে কিছু রজনীগন্ধা স্টিক নিয়ে গেছিলাম, সেগুলো পুঁতলাম। দুটো কামিনী ফুলের গাছ নিয়ে গেছিলাম, সেটা পুঁতলাম। আর আমাদের মারা গেলে কেউ মুসলিমদের মধ্যে 3 দিন পর্যন্ত মাটি দেওয়া যায়, তো আমি ওখানে মাটি দিলাম, দিয়ে আই কেম ব্যাক কলকাতা। এটাই ঘটনা। দলের কোনো প্রশ্নও নেই, আমার পরিচয়ও আমি ওখানে দিইনি। আমি ওখানে পরিচয় দিয়েছি যে প্রাক্তন আমি এসপি মুর্শিদাবাদ, এবং আমি প্রেরণার সভাপতি। এর বাইরে আমি যে পলিটিক্যাল একটা আমার অ্যাফিলিয়েশন আছে বা পলিটিক্সের মধ্যে আমি আছি, সেটা আমি বলেছি ওখানে যে আমি রাজনীতির মধ্যে হয়তো একটা আছি, কিন্তু ওটার জন্য আমি আসিনি। আর এটা ঘটনা যে রাজনীতি থেকে আমাকে কেউ যেতেও বলেনি, কথা বলছেন। রাজনীতির মধ্যে যে পলিটিক্যাল পার্টি থেকে কেউ বলেছে বা কিছু করেছে, অ্যাবসলিউটলি নয়।